আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার মা খালারা 2 বোন। নানা নানি তো অনেক আগে মারা গেছে। ছোটবেলা আমার মা আমাকে নিয়ে শহরে চলে আসছে। দেশে তার মন টিকে না। আর আমাদের নানার অনেক সম্পত্তি ছিল দেখা আমার বাবা, আমার খালু সবাই আমার নানার বাড়িতে থাকে। অনেক সম্পত্তি ভাগ পাইছে। কারণ আমার বাপের কেল্লায় বাড়িতে তেমন একটা সম্পত্তি নাই, অল্প কিছু ভাগ পাইছে, 1 করা 2 করার মতন। এটাতে চলাটা খুব কষ্ট। এখন শ্বশুর বাড়ির দেখা গেল 20 কাঠা জমি পেয়েছে ভাগে, এই জন্য শ্বশুর বাড়ি সারা জীবন থেকে গেল। আর তাছাড়া পাশাপাশি তো এই জন্য সমস্যা হয়নি। এখন গ্রামে থাকতে ভালো লাগে না, আমার লেখাপড়া শেখাতে হবে, এই জন্য আমাকে নিয়ে সেই শহরে চলে আসছে। এখন লেখাপড়া তো শেখার টেকা অনেক খরচাপাতি কইরা আমার ভালো একটা জায়গা বিয়ে শাদী দিয়ে দিছে। ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে দিছে, শ্বশুরবাড়িতে থাকি। কিন্তু এখন শ্বশুরবাড়িতে আমার যে স্বামী, আমার স্বামী তো লেখাপড়া শেষ হয়নি। এখন তার লেখাপড়ার সুবিধার ক্ষেত্রে সে বলতেছে যে লেখাপড়ার জন্য ডিস্টার্ব না হয়, বিয়ে হয়েছে ভালো কথা, তবে তোমাকে আমি 2 বছর পরে উঠে আনবো, এই 2 বছর তুমি বাপের বাড়িতে থাকো। তো আমি শহরে বাপের বাড়িতে থাকলাম। ওদিক দিয়া আমার খালতো ভাই গ্রামে থাকতো, ওই লেখাপড়া স্কুল সব গ্রামে করতেছে। এখন আমি যে পাশ করছি, ভালো রেজাল্ট পাইছি, এত সুন্দর পরীক্ষা পাশ করছি, এগুলো দেখা আমার খালু চিন্তা ভাবনা নিছে যে এই গ্রামে থাকলে বেশি একটা ভালো পড়ালেখা হবে না। শহরে নামি দামি স্যার আছে, প্রফেসর আছে, তারা ভালো করে পড়াতে পারবো। ওই হিসাব করে খালতো বাইরে চিন্তা ভাবনা করছে যে শহরে রেখে পড়ালেখা করাইব। এখন ওখানে যে হোটেলে রাখবে, হোস্টেলে রেখে আবার লেখাপড়া থাকার ব্যবস্থা করবে, কিন্তু ওখানে তো অনেক খরচাপাতি ব্যাপার স্যাপার আছে। এখন আমার খালা কইতাছে যে আমার বোন তো ওই হোস্টেলের পাশে ওদের বাড়ি, তাহলে আমার বোনের কাছে যদি থাকে তাহলে তো আর ওরকম খরচাপাতি লাগলো না, কম লাগলো, আবার ভালো মন্দ রান্না করে খাইতে পারলো। আর হোস্টেলে যতই টাকা দিই না কেন, ঘরের খাবারের মতন তো হোস্টেলের খাবারটা হইব না। সব দিক চিন্তা করে আমার মাকে বললো যে আমার ছেলেটাকে তোদের বাসায় রাখ, ওখানে থাইকা সে লেখাপড়া শিখবে। আর দরকার পড়লে যে খরচটা আমি হোস্টেলে দিতাম সেই খরচ নাহলে তোরা আমি দিব, সমস্যা কি। তো আমার মাও বহন করে নিছে। মাস শেষে 5,000 টাকা দিয়ে দেয় থাকা খাওয়ার জন্য। এখন আমার মা তো চিন্তা করে এটা আমার বোনের ছেলে, সে তার পর মনে করে খাওয়ায় না। আমাকে যে খাবারটা দেব সেটা আমার তাকে দেব। এবার আমার হাজব্যান্ড আসলে যে খাবারটা দেব তার জন্য সে একই খাবার দেয়। আমার মাও তাকে খুব আদর করতো, আমার খালতো বাইরে। তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আইতো, একটু সময় কাটায় চলে যেত গা। তো একদিন আমার মা কই জানি গেছে আর কি, হয়তো মনে হয় বাজারে হবে গেছে। আর আমার বাবা তো অফিসে চাকরি করে, আমার মা বাজারে গেছে। তো আমার খালতো ভাই হোস্টেলে লেখাপড়া কথা ছিল, কলেজে গেছিলো। তো আমার স্বামী আবার সকালবেলা আইছিল। তো আমার স্বামী হুট করে আইসে, আসার পর আমি জানি বাড়িটা পুরো ফাঁকা। তো ওরের দরজাটা ভিড়ানো ছিল। তো আমরা আবার মনে করছি কি যে দরজা মনে হয় ছিটকিরি লাগানো হয়ে গেছে। এখন দরজা যে ছিটকিরি নেই ওটা আর বুঝতে পারিনি। এখন আমরা কি করছি, আমার স্বামীর সাথে আমি খুব ভালোভাবে সময় কাটাতেছি, অনেক মজা আনন্দ করতেছে। আমার স্বামী আমার সাথে ওই কাজটা করতেছে। এখন আমরা যখন কাজটা করতে করতে গভীরের দিকে চলে গেলাম, অনেক সময় লাগে আমরা কাজটা করতেছি, তখন আমাদের কিন্তু অন্য কিছুর দিকে আর খেয়াল নাই। সে আমার দিকে খেয়াল করতেছে, আমি তার দিকে খেয়াল করতেছি।
এদিক সেদিক ডানে বানে কোথাও কিন্তু আমরা তাকাই নেই। এর মধ্যে আমার খালতো ভাই কলেজ থেকে এসে একটু খাবার খাবে, সে আমার কাছ থেকে খাবার চাইবো যে বোন আমার ভাত দে, আমি ভাত খাবো। কিন্তু এই কথাটা বলার জন্য সে দরজা ধাক্কা মারছিল। দরজার একটু ধাক্কা দিল মতো নেই, দেখলো যে আমি আর আমার স্বামী আমার দুজনে ভালোভাবে মজা করতেছি, আনন্দ করতেছি। এখন আমার খালতো ভাই যে আমাদের দৃশ্যগুলো দেখতেছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু আমরা কিন্তু আমার খালতো ভাইরে দেখি নেই যে সে আমাদের দরজা ফাঁক করছে মতো না। আমাদের দেখার পরে সে এই জিনিসটা দ্বারা দ্বারা দেখতেছে, আর আমি অনেক সুখ পাইতেছি এরকম দেখতেছে না। সেও দেখে দেখে শান্তি নিতেছে, সে আর ডাক দেয়নি। সে ছোট্ট একটা ফুচ্চি পাইরা পরে দেখতেছে। এক পর্যায়ে তখন আমাদের সময় কাটানো হয়ে গেল গা, পরে দরজাটা ভিড়া দিল। পরে আল্লাহ দুজনে ফিরে শোয়ার জন্য গোসলখানার সামনে গেলাম, দেখলাম যে আমার খালতো ভাইটা ড্রয়িং রুমে বসে রয়েছে। আমি বললাম, কিরে কখন আসলি? আপু ওই যে মাত্র আসলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে তোকে খাবার দিচ্ছি। পরে আমি গোসল টোসল করতে গেলাম, পরে খাবার টাবার দিলাম। এখন তরকারি বাটিটা যখন এইভাবে একটু ভালো করে রাখার জন্য একটু নুইছি টেবিলের উপরে রাখার জন্য, অমনি আমার শাড়ির আঁচলটা পড়ে গেল আমার খালতো ভাইয়ের সামনে। তখন তো বুঝতেই পারছেন কার মাথা ঠিক থাকবো। বাস আর কি, পরে তখন একটা নজর পড়ে গেল। এমনি তো ওই জিনিসটা দেখছে খালতো ভাইয়ের মাথা নষ্ট, তার উপর আবার সরাসরি আমার বডি ফিটনেসটা দেখলো, তার তো আরও মাথা নষ্ট হয়ে গেল। পরে আমি বললাম সরি করে, না আপু ঠিক আছে। পরে দুলাভাই তো গোসল টোসল করে ফিরে সে দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেল। পরে আমি তো বিকেলবেলা একটু ঘুমাইছি, দুলাভাইয়ের বিদায় করে দিয়ে আমার খালতো ভাই ছিল পাশের ঘরে। এখন আমি শুয়ে রয়েছি, আমি আর গেট মেট লাগাইনি, কারণ মেন দরজা তো লাগানো থাকে, ঘরে গেটটা লাগেনি, এমনি পর্দা দেওয়া। তো ঘুমের মধ্যে আমার একটু এলোমেলোভাবে ঘুম আসছিল। এখন খালতো ভাই কী করছে, আমি যখন দুপুরে সবারে খাওয়া দাওয়া করে যখন আমি নিজে ঘুমায় পড়লাম বিকেল টাইমে, তো খালতো ভাই আমার রুমের ভিতরে আইসা একবার ধরবো বা আর একবার সরায় ফেলা, ভয় পাইতেছে। কিন্তু সেই দেখে দেখে তো মজা নিচ্ছে। আমার কাপড়টা সরে গেছে, আঁচলটা পরে গেছে, আঁঠু পর্যন্ত কাপড়টা উঁচু হয়ে আছে, অনেক কিছু এদিক সেদিক দেখা যাচ্ছে, সেটা কিন্তু দ্বারা দ্বারা সে মজা নিচ্ছে। এইভাবে কিছুদিন গেল, কিন্তু নিজেকে কন্ট্রোল কতদিন করে রাখবে। একদিন রাত্রেবেলা আমি আর ঘুমাইনি, কেন ফোনে কথা বলতে লাগছিলাম আমার স্বামীর সাথে। তো মা তো ঘুমায় পড়ছে পাশের রুমে, ঝড় বৃষ্টির দিন, খুব বৃষ্টি হচ্ছে। তো খালতো ভাই ওদিনকে রুমের ভিতরে ঢুকে পড়ছে। পড়ালা আমি যে আমার স্বামীর সাথে রোমান্টিক কথা বলছি, এগুলি স্বামী আমার খালতো ভাই শুনছে। শোনার পরে তার মাথা তো আরও খারাপ হয়ে গেছে। এক পর্যায়ে ঘরের ভিতরে ঢুকে আমার মুখটা চেপে ধইরা পরে আমাকে জোর করে ওই কাজটা করা ধরলো। আমি তার কাছে অনেক অনুরোধ করলাম, যতটুকু সুযোগ হয়েছে শব্দ করছি, চিল্লেছি। এইভাবে আমি অনেকবার চিল্লেছি, কিন্তু আমার মা বৃষ্টির কারণে শুনতে পায়নি। এক পর্যায়ে অনেকক্ষণ পর্যন্ত ধস্তাধস্তি করতে করতে খালতো ভাইরে আর থামাতে পারলাম না। খালতো ভাই মূল কাজটা করে ফেলেছে। বাস আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কতক্ষণ পুরুষ মানুষের সাথে যুদ্ধ করা যায়। কিন্তু মূল কাজ করার পরে বুঝতে পারলাম আমার স্বামীর চাইতো 3 গুণ সুখ আমার খালতো ভাই দিতে পারে। কিন্তু আমার স্বামী তো আমাকে উঠায় নেয়নি, 2 বছর পর উঠা নেবে, এবং 2 বছর পর্যন্ত আমি আমার বাপের বাড়ি ছিলাম। আর 2 বছরের মধ্যে খালতো ভাইয়ের সাথে দিনের পর দিন আমি সময় কাটেছি। আমার কাছে খুব ভালো লাগছে। প্রথম জোর করে হয়েছে, পরবর্তীতে আর জোর হয়নি, কারণ ভালো লাগার থেকে ভালোবেসে ফেলেছি। খালতো ভাই আমার খুব পছন্দ করে, আমি তাকে পছন্দ করি। আমার হাজব্যান্ড আসলে আমার হাজব্যান্ডকে আর ভালো লাগতো না। মাঝে মধ্যে বলতো, তুমি এরকম করো কেন,
তখন আমি বললাম এখন কি আমরা নতুন আছি নাকি যে ঘন ঘন তোমার এসব করা লাগবো। মানে আমার স্বামীকে আমি একটু এড়িয়ে যেতাম। এড়িয়ে যাইতে যেতে আমার স্বামীর মনের মধ্যে একটা সন্দেহ ঢুকলো। পরে আমার স্বামী একদিন বাসা না যাইয়া সে আমার জানলার সামনে ফুসকি দিয়ে সারা রাত পাহাড় দিল যে আমি কোনো ভুল করি কিনা বা কারোর সাথে কোনো কথা বলি কিনা। পরে দেখতে পেলো গভীর রাতে বলে আমার খালতো ভাই আমারে অনেক আদর সোহাগ করে। সে জানার পরে ভিডিও করে রাখলো, তারপরে আমার মাকে দেখালো আর আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমার সংসারটা ভেঙে গেল। আমার খালতো ভাইকে বিয়ে করার জন্য বলল। আমার খালতো ভাই বলল যে মেয়ে তার ভালো স্বামী রেখে আমার সাথে এরকম কাজটা করতে পারে সেই মেয়ে তো দুদিন পর আমাকে ছেড়ে অন্য ছেলেদের সাথে এইসব কাজ করতে পারে। একটা কথা আসতো না, লাঙ্গের আশা ভাতের ঘর খুয়াইলাম, এমন হচ্ছে আমার দশা। খালতো ভাইয়ের জন্য আমার সংসারটা নষ্ট হলো। লাস্টে খালতো ভাই আমাকে ছুঁড়া ফালা দিল। এই জন্য আপনাদের বলতেছি নিজের স্বামীকে বুঝতে চেষ্টা করুন। পরকীয়ার প্রেমিকার জন্য নিজের স্বামীকে কখনো অবহেলা করবেন না, তাহলে সংসারটা ভেঙে যাবে। একটা মানুষ যদি দুই নৌকা পাও দেয় পরে কিন্তু কোনো নৌকায় আর থাকতে পারে না, মাঝখানে ডুবা মরে। তাই ডুবা মরার আগে সিদ্ধান্ত একটাই নেন, স্বামী নাকি পরকীয়া প্রেমিকা। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।